প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন, সংবাদ সম্মেলন। ব্যবসা বাণিজ্য কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, আজ শীত থাকবে, কাল থেকে বাড়বে কুয়াশা। দৈনিক ইত্তেফাক, নতুন বছর কেমন হবে রাজনীতির চিত্র। রেস্তোরাঁ ও পোশাক সহ 43 পণ্য সেবায় 15% ভ্যাট, সব ভোটারের তথ্য যাচাই করবে ইসি। বাংলাদেশ প্রতিদিন, মধ্যস্বত্বের পকেটে টাকা, দ্বিকক্ষের সংসদ হবে ইসির দ্বিকক্ষের সংসদ হবে ইসির বিচার, ইমেজ ফেরাতে মরিয়া পুলিশ। মানব জমিনের শিরোনাম, চাপ বাড়বে ভোক্তার, মানতে নারাজ অর্থ উপদেষ্টা, 3 ডজন পণ্য সেবায় ভ্যাট বাড়ছে। যুগান্তর, রিজার্ভ ও ডাকাতিতে কর্মকর্তারা, বাংলাদেশ ব্যাংকের 8,10,01,603 ডলার হ্যাকিং। প্রশাসনে তালা, অবরুদ্ধ 2 উপাচার্য, বিক্ষোভের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল। দৈনিক সমকাল, কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ, খামারির মনে বিষাদ, শীতের দাপটে কাঁপছে দেশ, আসছে তীব্র শৈত্যপ্রবাহ। কালের কণ্ঠ, বাণিজ্যের লোভে মামলার ফাঁদ, অবশেষে রাষ্ট্রের দলিলে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি, খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। আমার দেশ, নওফেলের ইসকন কানেকশন, সমাজসেবা সম্মেলনের উদ্বোধনে ডক্টর ইউনূস, সরকারের চেয়ে জনগণের শক্তি বেশি। দৈনিক জনকণ্ঠ, শীতে কাবু জনজীবন, ভোটার এখন 12,36,83,000। খবরের কাগজ, হাজার পণ্যের দাম বাড়বে, 4 ইস্যুতে সরকারের সঙ্গে দূরত্ব বেড়েছে বিএনপির। দৈনিক সময়ের আলো, শীতের শুরুতে সড়কে মৃত্যুর হিড়িক, এভাবে ভ্যাট বাড়ানো সুবিবেচনাপ্রসূত হয়নি, অর্থনীতিবিদদের অভিমত। অবশেষে রাষ্ট্রের নথিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আপনি শিরোনাম শুনলেন। শীতের সময় শীত আসবে, এবং শীত না এলেই আমরা বলি এবার বোধহয় শীত এলো না। আবার শীত যখন আসে তখন অনেক আলোচনা শুরু হয়ে যায়। শীতে জুবুথুবু দেশ, যে বিষয়টা আমি আপনার সাথে আলোচনা করতে চাই। আপনাদের পত্রিকায় শিরোনাম হয়েছে কাল থেকে কুয়াশা বাড়বে। 675 জন শিশু ডায়রিয়া নিয়ে হাসপাতালে আছে। যেটি আলোচনা করতে চাই, শীতের শুরুতে মৃত্যুর হিরিক বলা হচ্ছে। হিরিক শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে, মিছিল হতে পারে হিরিক বা যাই হোক। এই যে আমাদের কিছু কিছু সময় আসে, এই হেডলাইনগুলো হবেই, এর থেকে পরিত্রাণের কোনো উপায় নেই না। প্রথম হলো যে আমাদের দেশে যে মাত্রায় শীত পড়ে তার চেয়ে অনেক বেশি শীত পড়ে পশ্চিমা দেশগুলোতে, বাইরের দেশ, কিন্তু জনজীবন কিন্তু সেখানে স্থবির হয়। প্রস্তুতির কথাটা, এটা হচ্ছে প্রস্তুতি, সামর্থ্য এবং শৃঙ্খলা। এই 3টি যদি থাকে তাহলে অনেকটা সহনীয় হয় এবং এটি সুরক্ষা পাওয়া যায়। বাংলাদেশের প্রথম সমস্যা হচ্ছে যে বৃহত্তর যে জনগোষ্ঠী, শ্রমজীবী মানুষ, তাদের প্রয়োজনীয় শীতের বস্ত্র নেই, একদিন বাইরে না যেতে পারলে তার খাবার নেই, কাজ না করতে পারলে। সুতরাং এই যে তাদের জীবনে যে কষ্ট, দুঃখ, বেদনা, এটি কে দেখবে? রাষ্ট্রের দায়িত্ব ছিল, সমাজের দায়িত্ব ছিল। এবং এরকম কোনো জরিপ নেই যে কোন শীতের মাত্রা কত হলে বা কত কুয়াশা কি পরিমাণ পড়লে যে মানুষ ঘরে বের হতে পারে না, কতজন বের হতে পারে না। এবং বিশেষ করে প্রবীণ এবং শিশু, আপনি দেখেছেন যে শিশু যে ডায়রিয়ায় মারা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে প্রবীণদের আমরা অনেক খবরও জানি না, মারা গেলে বলা হয় যে বয়স হয়েছে। সুতরাং এক ধরনের মানবিক যে সুরক্ষা, আমরা এত আন্দোলন করি, এত গণতন্ত্র করি, কিন্তু মানুষের সুরক্ষার বিষয়টা উপেক্ষিত থাকে। এটি যেন ধরেন কিছু ওই যে ভাতা দিয়ে, তাও প্রথম আওয়ামী লীগ সরকারই এটা চালু করে যে গরিবের জন্য ভাতা, দুস্থ মানুষের জন্য ভাতা, আপনার বৃদ্ধদের জন্য ভাতা।
একটি মানুষ সে যে পর্যায়ে থাকুক দেশের জন্য কিন্তু তার একটা অবদান আছে। যদি কৃষিকাজ করেন, শ্রমিক, কারখানার শ্রমিক থাকেন, অথবা যে কোনো কাজে, ঢাকায় যারা পরিচ্ছন্নতা কর্মী, আপনি চিন্তা করেন এই শীতে এই কুয়াশার মধ্যে তাদেরকে শহরটা পরিচ্ছন্ন রাখতে হয়, না হলে শহরটা বসবাসযোগ্য হবে। তার যত শীতই থাকুক যাই থাকুক তাকে পরিচ্ছন্ন। হ্যাঁ, কিন্তু তার যে মজুরি, তার যে পাওনা বা তার ঘরে খাবার আছে কিনা এটা কিন্তু আমরা দেখি না। তো রাষ্ট্রটা খুব মানবিক হতে পারেনি। সুতরাং আমরা এত আন্দোলন করি, এত কিছু করি, আমরা যদি একটু মানবিক হই, মানুষ তো সবারই সমান অধিকার থাকা উচিত। সমান অধিকার না যে বেতন সমান হতে হবে, কিন্তু একটা ন্যূনতম তার সুরক্ষা থাকতে হবে। কাজ করতে পারুন বা না পারুন, তার খাওয়ার, তার বেঁচে থাকার অধিকার আছে। আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকার বা ভবিষ্যতে যে সরকার আসবে তারা এই বিষয়ে নজর দেবে। আর যেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে সতর্কতা, কোথায় কি হচ্ছে, এই যে আবহাওয়া, এখন কিছুটা সচেতনতা বেড়েছে। সড়কে এত মৃত্যু এই যে কুয়াশার জন্য আমরা দেখলাম যে এক্সপ্রেসওয়ে যেখানে খুব সুরক্ষিত এবং বলা হয় যেখানে দুর্ঘটনা হওয়ার কথা না, কিন্তু সেখানেও দুর্ঘটনা হলো। সবটা মিলে এক ধরনের নিজেদের সচেতনতা, সামর্থ্য এবং শৃঙ্খলা, এই তিনটি বোধহয় মানুষকে সুরক্ষা দিতে পারে। অনেক ধন্যবাদ। ভ্যাট বাড়ছে, ভ্যাট হাজারো মানুষের, মানে আজকের যে শিরোনামগুলো, ভ্যাট হাজারো মানুষের দাম বাড়াবে, মানে পণ্যের দাম বাড়াবে। তো ভবিষ্যৎ কেমন দেখেন? যেমন একজন বলেছেন যে না এটা ভ্যাট না বাড়িয়েও বিকল্পভাবে হয়তো সমন্বয় করা যেত। দুটোই সরকার পরিচালনার জন্য যেমন তার অর্থের প্রয়োজন, আবার মানুষের তার নিজের জীবন জীবিকার যাতে স্বাচ্ছন্দ্য হয়, তাহলে ভ্যাট বাড়ালে আপনার মজুরি বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে। আবার বেতনের আওতায় কতজন মানুষ আছে? ভ্যাট বাড়লেই তো সাথে সাথে দ্রব্যমূল্য বাড়বে। অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। অর্থ উপদেষ্টা যে সান্ত্বনা দিচ্ছেন সেটি খুব বিশ্বাসযোগ্য নয় যে ভ্যাট বাড়লেও দাম বাড়বে না। আমরা তো দেখলাম যে ভ্যাট কমানোর পরেও দাম কমেনি। সুতরাং ভ্যাট বাড়লে যে বাড়বে এ ব্যাপারে সন্দেহ নেই। ইতিমধ্যে অনেক জায়গায় ওই দাম বাড়ানোর প্রবণতাটা শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটি এখন আমাদের হচ্ছে কি স্বাদ ও সাধ্যের পার্থক্য এত বেশি। যদি এই যে ভ্যাট কমানো হলো, যা সাধারণ ভোক্তারা তার সুবিধা পায়নি, কিন্তু এক ধরনের মধ্যশ্রেণী এই সুবিধাটা পেয়েছে। বিপণন ব্যবস্থা, আপনার সরবরাহ, কখনো দেখি যে কালকে টেলিভিশনে দেখলাম যে কৃষকরা পেঁয়াজের দাম পাচ্ছে না, কারণ পেঁয়াজ তারা শুধু পেঁয়াজের দাম কেন, মূলা যে দরে বিক্রি হয়, আবার ভোক্তাকে বেশি দাম দিয়ে কিনতে হয়। সরকার তো এসে বললো যে কৃষি বাজার করবেন, মানে প্রান্তিক জায়গায় যে মূলাটা বিক্রি হয় সেটা ঢাকায় আমরা যে দামে কিনি সেটা তো আর কৃষক পাচ্ছে না। এর মধ্যে অনেকগুলো পরিবহন ব্যয়, এর মধ্যে ফরিয়া, নানা রকম কি বলে মধ্যস্বত্বভোগী। এবং কারণ বাজারে যে পণ্যের দাম বা যে সবজির দাম 40 টাকা, 1 কিলোমিটার দূরে যে সেটা 60 টাকা হয়ে যায়। সুতরাং এটা একটি কি বলে আধুনিক বিপণন ব্যবস্থা এটা তৈরি হওয়া দরকার, নিশ্চিত হওয়া দরকার। জি, এখন কবে হবে সেটাই হচ্ছে আলোচনার বিষয়। এই আলোচনা এখন যেটা করব সেটা অনেকবার করা হয়ে গেছে, তারপরে আজকে আলোচনা করতে চাই। কালের কণ্ঠে একটি শিরোনাম হয়েছে, বাণিজ্যের লোভে মামলার ফাঁদ। মানে এখন আপনার মামলাটাও একটা বাণিজ্যের পর্যায়ে পড়ে গেছে। আপনাকে আমার পছন্দ হয়নি, এবং এই রিপোর্টে যেটি বলা হচ্ছে যারা একটু অর্থবিত্ত বেশি আছে, যারা বিপদে পড়েছে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে মামলা করা এবং অযৌক্তিকভাবে মামলা করা, এত টাকা দেন না হলে আপনাকে এইভাবে ফাঁসাই দিব, এরকম একটা বাণিজ্য চলছে। এটা আইন উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে মামলা বাণিজ্য হচ্ছে, ভুয়া মামলা করা হয়েছে। এবং এখানে শুধু যে বিত্তবান তা নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়। পুলিশ, ডেইলি স্টারের খবর ছিল যে পুলিশের বিরুদ্ধে মামলা করছে এবং পুলিশের কাছ থেকে পুলিশ ঘুষ নিচ্ছে। পুলিশ ঘুষ নিচ্ছে কারণ আন্দোলনের সময় তো অনেক পুলিশের বিতর্কিত ভূমিকা ছিল,
এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন মামলায় আচ্ছা আচ্ছা, তার নাম থাকবে কি থাকবে এই না জায়গাতেই তদন্ত করে তাদের কাছে এক যে পুলিশি অভিযুক্ত এবং পুলিশি তদন্ত কর্মকর্তা, সুতরাং তার বিরুদ্ধে এটি হয়। এই কারণেই কিন্তু এই পুলিশ সংস্কার কমিশন রিপোর্টে কি আছে জানি না, কিন্তু এর আগের যে রিপোর্ট ছিল 2007-08-এ, তখন এটা সুপারিশ ছিল যে যে পুলিশ আইন প্রয়োগ করবে সেই পুলিশ তদন্তে থাকবে না, তা আলাদা পুলিশ হতে হবে, তা দুটি পৃথক সংস্থা থাকতে হবে। কারণ যারা তদন্ত করবে তারা শুধু তদন্তই করবে, আর যারা প্রয়োগ করবে তারা প্রয়োগ করবে। তাই এই ধরনের মানে এক ধরনের ডিসেন্ট্রালাইজেশন, মানে বিভক্তি, মানে ভাগ করা উচিত। কারণ সব কিছু উপর থেকে চাপিয়ে দেওয়া এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলবেন, তারপর ডিসি প্রতিপালন করবেন, আবার ডিসির হুকুম মেনে চলবেন ইউএনও বা পরবর্তীকালে যারা আছেন বা থানার ওসি। মানে এই প্রক্রিয়াটাই হচ্ছে এক ধরনের অসাধুতা, এক ধরনের আমলাতান্ত্রিক ব্যবস্থা, এর থেকে বেরিয়ে আসা। অর্থাৎ পুলিশ প্রশাসন তো মানুষের সেবা পাওয়ার জন্য। আপনি দেখেন যে এই এখন সেবার চেয়ে বেশি হচ্ছে যে সরকারি কর্মকর্তারা কে বেশি সুযোগ সুবিধা পাবে এটা নিয়ে মুখোমুখি। এবং আজ 3 তারিখ কিন্তু 25 ক্যাডারের সমাবেশ আছে এবং তারা বলছে যে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা সমাবেশ করবেন। তা এই সরকারের উচিত ছিল যে এটি আলাপ আলোচনা করে সমাধান করা, কারণ একটা সমাধানে আসতে হবে। আর কার দাবি দেওয়া বেশি বা সেটি পর্যালোচনা করার জন্য তো কোনো কমিটি থাকতে হবে। হঠাৎ করে দেখলাম যে এই প্রশাসনে একটা অস্থিরতা, আন্দোলনের পর থেকেই অস্থিরতা চলে আসছিল পুলিশ এবং জনপ্রশাসন। এখন সেই অস্থিরতা কমেনি, বরং আরও বেড়েছে। তাতে সবচেয়ে বঞ্চিত হচ্ছে জনগণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি, আমরা এতদিন জানতাম এবং আজকে যে সংবাদটা পেলাম আমরা, তো একটু অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন যে এতদিন রাষ্ট্রের নথিতে তার কোনো স্বীকৃতি বা প্রমাণ ছিল না, কেন? আসলে এটার মধ্যে আপনি দুই দিক থেকেই দেখতে পারেন। হ্যাঁ, স্বীকৃতি দেওয়া অবশ্যই আমাদের এটি, কিন্তু জনগণ তো এটা নিয়ে জনগণই এটি তার স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের মানুষ যেটা স্বীকৃতি দিয়েছে সেখানে সরকারের স্বীকৃতি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি না। কেউ কেউ বলেছে, প্রশ্ন তুলেছেন বলেই সরকারের পক্ষ থেকে এটি এসেছে 53 বছর পরে। কিন্তু এতদিন কি বাংলাদেশের মানুষ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলেননি? না, জাতীয় কবি বা তার যথাযথ মর্যাদা দেননি। তার জন্মদিন, মৃত্যুদিন রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে। এখন একইভাবে আরেকটি প্রশ্ন, আমাদের জাতীয় সঙ্গীত যে কবির, সেই কবি কি জাতীয় কবি নন? রবীন্দ্রনাথকে জাতীয় কবি নন? আমরা একই ভাষার কবি এবং রবীন্দ্রনাথ, নজরুল, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। আপনাকে একটা ডিসক্রিমিনেশন আবার করে দিচ্ছি, মানে সেই প্রশ্ন তো আসবে এবং অনেক ক্ষেত্রেই তো করেছে। রবীন্দ্রনাথের নামে কিন্তু বাংলাদেশে সরকারি পর্যায়ে কোনো প্রতিষ্ঠান নেই। তার নামে একটি বিশ্ববিদ্যালয় আছে, সেটা তো কিন্তু যেমন নজরুল একাডেমি আছে, নজরুল ইনস্টিটিউট আছে। অবশ্যই সেটি খুবই ভালো। নজরুল চর্চা হবে, নজরুলের নিয়ে গবেষণা হবে, রবীন্দ্রনাথ নিয়েও গবেষণা হবে, চর্চা হবে। কারণ রবীন্দ্রনাথ, নজরুল আমরা একে বিভাজন করতে পারি না, করা উচিত না। সুতরাং আমাদের জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েও জনগণের হৃদয়ের স্বীকৃতি অনেক বড়। পাঠ্যপুস্তকে গণ অভ্যুত্থানের অংশ অন্তর্ভুক্ত হলো, আপনার কি মনে হয় যে খুব তড়িঘড়ি হলো নাকি? না, আন্দোলনটা যেহেতু বছরের মাঝামাঝি হয়েছে, আগামী বছরের যারা, অর্থাৎ বর্তমানে এই বছরের যারা এই বছর, তারা এ ব্যাপারে তো জানতে চাইতে মানে শিশুদের বা কিশোরদের আমরা তো এ ব্যাপারে জানাতেই পারি, কিন্তু জানানোটা কিভাবে হচ্ছে সেটা একটা প্রশ্ন। আর সেখানে কারো প্রতি রাগ বিরাগ থাকা উচিত নয়। অর্থাৎ বস্তুনিষ্ঠভাবে যদি উপস্থাপন করা হয়, আর শিশুদেরকে দেখা উচিত, শিশু কিশোরদের আমরা কি শেখাচ্ছি, কিভাবে, কি ভাষায় শেখাচ্ছি, সেটাও কিন্তু বড়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল আবারও কথা হবে। খোদা হাফেজ।